নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানি অত্যন্ত চমৎকার ছোট গল্প। গল্পের নাম মীমাংসা। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প মীমাংসা। রাত 9টার সময় গম্ভীর চিন্তিত মুখে পঙ্কজ বাড়ি ফেরে। আজ আর কাগজের আপিসে বসে থাকতে ইচ্ছা হলো না। এত আশা করে বেরিয়েছিল যে টাকার ব্যবস্থা বোধহয় হয়ে যাবে, সম্ভব হবে সংকট কাটিয়ে উঠে কাগজটা চালু রাখা। ভূদেবের মুখ দেখে সে অনুমান করেছিল আশা তার পূর্ণ হবে না। টাকার জন্য ভূদেবের যে চেষ্টা সফল হবে মনে হচ্ছিল, সেটা নিশ্চয়ই ভেঙে গেছে। ভূদেব অবশ্য প্রথমেই বলেছিল এ পার্টি টাকা দিতে রাজি আছে। ভূদেবের মুখ আর বলার ভঙ্গি দেখে তবু পঙ্কজ আশা করতে ভরসা পায়নি। ভূদেবের পরের কথায় জানা গেল যে তার আশঙ্কাই সত্য। ঈশ্বরলাল টাকা দিতে রাজি আছে, কিন্তু কেবল তাতে শর্তে নয়, আরো একটা শর্ত সে চাপাতে চায়। কাগজের পলিসি সেও খানিকটা নিয়ন্ত্রণ করবে। এই শর্তে আর টাকা নেওয়া কি যায়? আজ 3 বছর ধরে যে নীতি অনুসরণ করে তারা দুই বন্ধু প্রাণপণ চেষ্টায় কাগজটা চালিয়ে এসেছে, সেই নীতি যদি বদল করতে হয়, তার চেয়ে কাগজ বন্ধ করে দেওয়াই ভালো। তার মুখ দেখে ছোট বোন কল্যাণী একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, টাকার ব্যবস্থাটা হলো না দাদা? না। দেশের স্বার্থের বদলে ওদের স্বার্থ দেখবার পলিসি নিলে টাকা দেবে। জামা কাপড় ছেড়ে স্নান করে পঙ্কজ সবে বাথরুম থেকে বেরিয়েছে। কল্যাণী বলে, বিবাদী একটা চিঠি দিয়ে গাড়ি পাঠিয়েছে দাদা। পঙ্কজ খাম খুলে চিঠি পড়ে। 2 লাইন চিঠি। বিভার বড় বিপদ। পঙ্কজ যেন এক্ষুনি একবার যায়। দাদা, বিবাদী কি লিখেছে? পঙ্কজ চিঠিখানা তার হাতে দেয়। চিঠি পড়ে কল্যাণী বলে, নিশ্চয়ই গুরুতর কিছু একটা ঘটেছে, নইলে এমন ভাবে ডেকে পাঠায়। ওরা মেয়েটার কথা ভাবলে বড্ড কষ্ট হয়। পঙ্কজ বাইরের ঘরে গিয়ে বিভার বাবা নগেনের ড্রাইভারকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? বিপিন বলে, কিছু তো হয়নি। আমায় চিঠি দিয়ে আপনার কাছে আসতে বললেন দিদিমণি। আমি কাগজের আপিস হয়ে আসছি। দিদিমণি আপনাকে নিয়ে যেতে বলেছেন। পঙ্কজ বলে, আজ আমি যেতে পারছি না। দিদিমণিকে গিয়ে বলো কাল সময় করে যাব। কল্যাণী যেন স্তম্ভিত হয়ে যায়। একটা খোঁড়া মেয়ে এমন করে বিপদের কথা লিখেছে, যেতে বলেছে, তুমি যাবে না দাদা? কাল গেলেও চলবে। তেমন জরুরি বিপদ হলে কি বিপদ সেটা খুলে লিখতো। চিঠিতে লেখা যায় না এমনও তো হতে পারে। মেয়েদের কত কি হয়। পঙ্কজ বোনের মুখের ভাব দেখে একটু হেসে বলে, মেয়েরা আবার সামান্য কারণেও পাগল হয়। খেয়ে উঠে পঙ্কজ সিগারেট টানে। তাদের কাগজটা বাঁচিয়ে রাখার উপায়ের কথা ভাবে। ভূদেবও টাকা দিয়েছে, খেটেছে কাগজটার পেছনে, কিন্তু তার মতো প্রাণপাত করেনি। কাগজটা তুলে দেবার কথা ভাবলে জীবনটা যেন শূন্য হয়ে যাবে মনে হয়।
কত মানুষের কত টাকা অকেজো হয়ে পড়ে আছে, কিন্তু তার কাগজটা চালু রাখার জন্য কিছু টাকা লাগাতে সবাই নারাজ। বিভার বাবা নগেনেরও তো কত টাকা, খোঁড়া কুৎসিত একটা মেয়ে ছাড়া তার কেউ নেই, কিন্তু কাগজটার জন্য টাকা ধার চাইলে বা কাগজের অংশ কিনে নিতে বললে সে ঘাড় নাড়বে। ঘুম আসবে না, তবু শুয়ে পড়ার কথাই ভাবছে। এমন সময় তাকে আশ্চর্য করে দিয়ে বিভা নিজেই এসে হাজির হয়। কষ্টে গাড়ি থেকে নেমে লাঠি ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিতরে আসে। আপনি তো গেলেন না, আমি নিজেই এলাম। বয়স হবে 23-24, দুটি পায়ের পাতাই তার দুমড়ানো। মুখখানা লাবণ্যে কমনীয় মনে হতে পারত, কিন্তু অতিরিক্ত কালো রঙের জন্য সব লাবণ্য মাটি হয়ে গেছে। পঙ্কজ বলে, এতই জরুরি ব্যাপার? বিপদে পড়েছি, জরুরি নয়। কল্যাণী জিজ্ঞাসা করে, কি হয়েছে বিভাদি? বিভা বলে, তুই পরে শুনিস ভাই, পঙ্কজদার সঙ্গে আমি একটু পরামর্শ করে নিই। কল্যাণী ভিতরে চলে গেলে বিভার কোনো রকম ভূমিকা না করেই সোজাসুজি তার বিপদের কথা পারে। বলে, বাবা আমার বিয়ের ব্যবস্থা করেছেন, বাবার অফিসেই কাজ করেন, বোধহয় আপনি চেনেন, নাম হলো রমেশ সরকার। পঙ্কজ বলে, হ্যাঁ চিনি তো, ছেলেটির স্বভাব ভালো। বিভা ফুঁসে ওঠে, ছাই ভালো, টাকার লোভে বড় লোকের খোড়া কুৎসিত মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে, সে আবার ভালো? এদের চেয়ে হীন অমানুষ আর হয়? রাগ সামলে বিভা কাঁদো কাঁদো হয়ে বলে, আপনি আমায় বাঁচান পঙ্কজদা, কালকেই বোধহয় আশীর্বাদ করতে আসবে। নগেনবাবুকে জোর করে বলো না তোমার অনিচ্ছার কথা। বিভা একটু হতাশার হাসি হাসে, বলতে কি বাকি রেখেছি নাকি? রেগে কেঁদে কত রকম ভাবে কতবার বলেছি। বাবা আমার সব কথা শোনে, কিন্তু বিয়ের ব্যাপারে শুনবে না। আপনি তো বললেন ছেলেটার স্বভাব ভালো, স্বাস্থ্য ভালো, দেখতে শুনতে ভালো, এ সুযোগ বাবা কিছুতেই ছাড়বে না। একটু থেমে বিভা মুখ বেঁকিয়ে বলে, বাবার কি হয়েছে আমি জানি, বাবার মনে ভয়ানক আতঙ্ক। বয়স হয়েছে, আমি পাছে কিছু করে বসি, বিয়ে হলে আমার স্বাদ আহ্লাদ মিটবে, আবার যদি কিছু করেও বসি আসবে যাবে না। বিভা তীব্র জ্বালা ভরা হাসি হাসে, ভালো ছেলে কিনে আনবে, তবু আমি বিয়ে করতে চাই না, এতে আরো বেশি ভয় হয়েছে বাবার, নিশ্চয় কিছু একটা গোলমাল আছে ভিতরে। আমায় যে বিয়ে করবে সে টাকার জন্যই করবে, এরকম একটা লোকের কথা ভাবলেও যে আমার ঘেন্না হয়, গা ঘিন ঘিন করে। বাবা এটা বুঝবে না। পঙ্কজ বলে, কি করে বুঝবেন? উনি তো জানেন টাকার জন্যই মানুষ সব করে। তুমিও বুঝতে না, কেনা বর পেয়ে খুশিই হতে, কলেজে পড়ে 5 জনের সঙ্গে মিলেমিশে তোমার মাথাটা বিগড়ে গেছে। শুধু সেজন্য নয়, আপনার কাছে পড়ার জন্যও। আপনার কাছেই শিখেছি খোঁড়া হলে কুৎসিত হলেই কারোর জীবন ব্যর্থ হয় না, জীবনটা সার্থক করার, সুখী করার অনেক উপায় আছে। পঙ্কজ খানিকক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে বলে, শিখেছ অনেক কিছু, শুধু মনের জোরটা শিখতে পারোনি, পারলে এইরকম পাগলের মতো ছুটে আসতে হতো না। বিভা নীরবে চেয়ে থাকে। পঙ্কজ বলে, এই বয়সে তোমার মতো মেয়ের বিয়ে জোর করে কোন বাবা দিতে পারে? এদিকে বিয়েটাকে বলছো ভয়ানক বিপদ, বিয়ে হলে তোমার সর্বনাশ হয়ে যাবে, অথচ সেটা ঠেকাবার জন্য একটু কাঁদা কাটার বেশি কিছু করতে পারো না। বিপদ কঠিন হলে কঠিন ব্যবস্থা করতে হবে, হবে না?
বিভা চেয়েই থাকে। পঙ্কজ সিগারেট ধরায়। বিভা লক্ষ্য করছিল আজ সে ঘন ঘন সিগারেট ধরাচ্ছে। বাবাকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও যে বিয়ে তুমি কিছুতেই করবে না, মরে গেলেও নয়। সেজন্য যা কিছু করার দরকার করতে প্রস্তুত হও। কি করব? পঙ্কজ এবার হাসে। এখনো জিজ্ঞেস করছো কি করবে? কত কি করার আছে। কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে, আত্মীয় বা বন্ধুর বাড়ি কিংবা হোটেলে গিয়ে থাকবে। নগেনবাবু যতক্ষণ না কথা দেবেন যে তোমার বিয়ের চেষ্টা করবেন না, বাড়ি ফিরতে রাজি হবে না। ও, তুমি সত্যি বিয়ে করবে না এটা টের পেলে কি আর নগেনবাবু চেষ্টা করবেন? কিন্তু তোমাকেই শক্ত হয়ে সেটা বুঝিয়ে দিতে হবে তাকে। বিভা বলে, বুঝেছি, ভাগ্যে আপনার কাছে এসেছিলাম। ভিতরে গিয়ে বিভা মেয়েদের সঙ্গে কথা বলে। পঙ্কজের মার প্রশ্নের জবাবে জানায় সে খেয়ে এসেছে। কল্যাণীর কাছে পঙ্কজের কাগজের সমস্যার কথা শুনে আফসোস করে বলে, ইস, বাবা যদি একটু কম কৃপণ হতো। কাগজ টাগজের ব্যাপারে বোঝে না কি না, এদিকে টাকা লাগাতে তাই ভয় পায়। একটু আনমনা মনে হয় বিভাকে। মেয়েদের খাওয়া হয়ে যাবার পরেও সে উঠবার নাম করে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুম থেকে ঘুরে আসার পর কল্যাণীকে বলে, তুই কোন বিছানায় ঘুমাস ভাই? কল্যাণী তার বিছানা দেখিয়ে দিলে সে একেবারে শুয়ে পড়ে। বলে, আমি আজ তোর কাছে ঘুমাবো। ড্রাইভারকে বলে আয় তো গাড়ি নিয়ে চলে যা। বলিস কালকেও গাড়ি নিয়ে আসবার দরকার নেই। কল্যাণী খুশি হয়ে বলে, তুমি থাকবে আমাদের বাড়ি? কি ভাগ্যি! কার ভাগ্যি সে তুই বুঝবি না। ঘণ্টাখানেক পরে অবশ্য গাড়ি আবার ফিরে আসে নগেনকে নিয়ে। অন্য ঘরের আলো নিভে গিয়েছিল, আলো জ্বলছিল শুধু পঙ্কজের ঘরে। সে বাইরে গিয়ে দরজা খুলে নগেনকে ভিতরে আনতে আনতে অন্য ঘরের আলো জ্বলে ওঠে। নগেন রেগেছে টের পাওয়া যায়। পঙ্কজকে সে বলে, কি বুদ্ধি মেয়েটার! কাল সকালে আশীর্বাদ করতে আসবে, আজ রাত্রে ও এখানে এসে থেকে গেল, আবার বলে দিয়েছে কালকেও গাড়ি আনবার দরকার নেই। পঙ্কজ বলে, বিভা কল্যাণীর সঙ্গে শুয়েছে, আপনি ও ঘরেই চলুন। নগেন ভূমিকা না করেই বলে, কাল সকালেই আশীর্বাদ হবে, তুই এখানে থেকে গেলি কি রকম? বিভা বলে, কাল আশীর্বাদ বলেই তো থেকে গেলাম বাবা। নগেন প্রাণপণে নিজেকে সংযত রেখে বলে, পাগলামি করো না, আমার সঙ্গে ফিরে চলো, তোমার মা ওদিকে উতলা হয়ে আছেন। বিভা বলে, আমি যাব না, তুমি বুঝতে পারছো না? আমি ছেলে মানুষ নই, ছেলে মানুষই করেও তোমায় বারণ করিনি। বলেছি আমার বিয়ে টিয়ে হতে পারে না, আমি মরে গেলেও হতে দেব না। তুমি তো কিছুতেই শুনবে না আমার কথা। অগত্যা কি করি, বাড়ি ছাড়তে হলো আমাকে। নগেন বাক্যহারা হয়ে থাকে। বিভা বলে, তুমি যদি রাগ করে আমায় ত্যাগ করো করবে, আমি নিজের ব্যবস্থা করে নেব। আমি গায়ে বিষটা মাখতে পারবো বাবা, কিন্তু তোমার কেনা মানুষকে বিয়ে করতে পারবো না। নগেন রাগে কাঁপতে কাঁপতে বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে? বিভা বলে, হলে কি করব, আমার মাথা নিয়েই তো চলতে হবে আমাকে। রাগারাগি করে পরে নরম হয়ে বুঝিয়ে অনেকক্ষণ মেয়ের সঙ্গে ধস্তাধস্তি করে নগেনকে অগত্যা ফিরেই যেতে হয়। বিভার ঘুম আসে না, কল্যাণীরও নয়। বিভা বলে, আমার নয় মাথা গরম হয়েছে, বুক ধড়ফড় করছে, ঘুম আসছে না, তোর কি হলো? কল্যাণী কাতরভাবে বলে, মাঝরাতে দাদা ছাদে পায়চারি করছে রে। কি না করছে দাদা কাগজটার জন্য, এমন একটা খাঁটি কাগজ, টাকার অভাবে তুলে দিতে হবে সেটা। বিভা বলে,
সত্যি ভাবলেও কষ্ট হয়। সকালে চা খাবার সময় পঙ্কজের মুখে রাত জাগার ছাপটা স্পষ্টই দেখা যায়, কিন্তু দুশ্চিন্তার ছাপটা যেন কম মনে হয়। চা খাওয়া হলে পঙ্কজ বলে, কল্যাণী, তুই একটু ও ঘরে যা তো, বিভার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। কল্যাণী চলে গেলে পঙ্কজ বলে, আমিও এক বিপদে পড়েছি জানো তো, কাগজটা নিয়ে। বিভা বলে, শুনলাম, আর ঠিক এই সময়টাতেই বাবার সঙ্গে ঝগড়া হয়ে গেল, নইলে অন্তত চেষ্টা করে দেখতাম। পঙ্কজ শান্তভাবে বলে, তুমি আমার কাগজটা বাঁচাতে পারো বিভা। বিভা আশ্চর্য হয়ে চেয়ে থাকে। পঙ্কজ বলে, তোমার জন্য ঠিক প্রেম হয়তো আমার নেই বিভা, কোনোদিন কোনো মেয়ের জন্য থাকবে বলে মনে হয় না। তবে তোমাকে আমি স্নেহ করি, এই মমতা তুমি পাবে। বিভা কাতরভাবে বলে, আপনি আমায় বিয়ে করবেন? দোষ কি, তোমার বাবাও খুশি হবেন। কিন্তু আপনার যে খোঁড়া কুৎসিত বউ হবে। পঙ্কজ বলে, তা হোক না, কাগজটা বাঁচাতে পারলে খোঁড়া বউয়ে আমার আপত্তি নেই। বিভা মাথা নত করে থাকে। পঙ্কজ ধীরে ধীরে বলে, তবে একটা খুব গুরুতর কথা আছে, আমার উপর তোমার ঘেন্না জন্মাবে না তো? বিভা মাথা তুলে বলে, না, টাকার লোভ তো আপনার নয়, কাগজটার জন্য, আদর্শের জন্য আমার বরং। কথাটা তার গলায় আটকে যায়। তোমার বরং কি? আমার বরং ভক্তি বেড়ে যাবে। বিভা একটু হাসে।